আজকের গল্পটি এমন এক ঘটনা যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দিবে। আপনি ভাবতেও পারবেন না যে এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, যেখানে মানুষ মানুষের প্রতি এমন নিষ্ঠুর আচরণ করতে পারে। দুই ভাই বোনের এমন যন্ত্রণা যা শুনলে আপনার গা শিউরে উঠবে। এই ভিডিও দেখার পর আপনার চোখের জল অবশ্যই আসবে, কারণ এটি একটি সম্পূর্ণ সত্যি ঘটনা যা 2013 সালে দক্ষিণ কোরিয়ায় ঘটেছিল। আমি কথা বলছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা মাই ফার্স্ট ক্লায়েন্ট নিয়ে। সিনেমার শুরুতে এক আইনজীবীকে দেখানো হয় যার নাম হচ্ছে জিয়ং। আজ সে একটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। জিয়ং অন্যান্য আইনজীবীদের মতো নয়, সে খুবই সৎ এবং সবকিছু খুব মনোযোগ দিয়ে বিচার করে। এই কারণে সে আজও চাকরি পায়নি। এরপর দৃশ্যে দেখানো হয় একটি ছোট ছেলে যে তার মায়ের ছবি আঁকার চেষ্টা করছে। সে তার বড় বোন ডাবিকে জিজ্ঞেস করে যে মায়ের মুখটা গোল ছিল, তার চোখ কেমন ছিল, চুল কেমন ছিল। ডাবি কাপড় ধুইতে ধুইতে বাইকে উত্তর দেয়। কিছুক্ষণ পর বাইটি বলে যে তুমি তো প্রতিবার চেহারার কথা আলাদা আলাদা বলো, ভুলে গেছো নাকি কেমন ছিল মা? আসলে ডাবিও তখন অনেক ছোট ছিল, তাই তার ঠিকঠাক মতো মায়ের চেহারা মনে নেই। ছোট ভাইয়ের জন্মের পর থেকে ডাবি তাদের মা। সে তাকে খাওয়া দাওয়া, গোসল, ঘুম সবকিছু সামলায়, একেবারে একজন বুঝদার মায়ের মতো। ছোট ভাই ঘুমানোর পর ডাবি আলমারির উপরে রাখা একটা বাক্স থেকে মায়ের পুরনো ছবি বের করে, কিন্তু ছবিগুলোতে বাবার ছবি নেই। আর প্রতিটা ছবিতেই মায়ের মুখ খারাপ করে রাখা হয়েছে যাতে কেউ চিনতে না পারে। এমন সময় দরজায় আওয়াজ হয়। ডাবি তাড়াতাড়ি ছবিগুলো লুকিয়ে ফেলে আর দরজা খুলে দেখতে পায় যে তার বাবা এসেছে। সে বলে যে তোমরা তৈরি হও। ডাবিন তার ছোট ভাইকে নিয়ে ডাইনিং টেবিলে আসে। তখন তাদের বাবা একজন মহিলাকে ডাকে। আসলে সে আবার বিয়ে করছে। এই মহিলার নাম হচ্ছে জিচুক। জুনু ও ডাবিনের বাবা মা তাদের বলে আজ থেকে এই মহিলা তোমাদের মা। শুরুর দিকে নতুন মার সাথে ভাই বোনের সম্পর্ক খুবই ভালো ছিল। অনেকদিন পর জুনু এবং ডাবিন তাদের নতুন মা পেয়ে খুবই খুশি। একদিন স্কুল থেকে ফেরার সময় জুনু তার বড় বোনকে বলে, দেখো ঈশ্বর আমাদের কথা শুনেছে, আমাদের কাছে এত ভালো একজন মা পাঠিয়েছেন। কিন্তু ধীরে ধীরে জিসুকের আসল রূপ বেরিয়ে আসে। সে ধীরে ধীরে দুইটি বাচ্চার সাথে খুবই খারাপ আচরণ করে এবং তাদের কোনো আচরণই সে সহ্য করতে পারে না। সামান্য ভুলেও সে রেগে যায়। জুনু খুবই ছোট, একদম চপস্টিক দিয়ে ঠিকঠাক মতো খেতে পারে না, তাই মাঝে মাঝে খাওয়ার সময় একটু পড়ে যায়। এটা দেখে নতুন মা রেগে যায় এবং জুনুর বোন ডাবিকে খুবই মারধর করে। সে বলে তোমার ভাইকে ঠিক করে শেখাও, নইলে এই ভুলের কারণে তোমাকে মার খেতে হবে। এদিকে জিয়ন নামের এক আইনজীবীকে আবার দেখানো হয় যার মা তাকে খুবই বকছে, কারণ সে এখনো কোনো কাজ পায়নি। তাই সে বাধ্য হয়ে চাইল্ড প্রোটেকশন সেন্টারের চাকরি নেয়। এই সেন্টারের কাজ হলো শিশুদেরকে রক্ষা করা। এদিকে জিসুক প্রায় প্রতিদিনই বাচ্চাদের সাথে নির্যাতন করে। সে নিজেও পেশায় একজন আইনজীবী, তাই আইন কানুনের সব ফাঁকফোকর জানে এবং এই কারণেই সে ইচ্ছে মতো শিশুদের উপরে নির্যাতনও চালায়। একদিন তো সে সীমা ছাড়িয়ে যায়। রেগে গিয়ে সে ডাবির গলা চেপে ধরে। ডাবি নিঃশ্বাস নিতে পারছিল না। ডাবি তারপর বুঝতে পারে যে এখানে কেউ তাকে বাঁচাতে পারবে না। অনেক সাহস করে পরের দিন সে স্কুল থেকে সোজা পুলিশের কাছে চলে যায়। পুলিশ অফিসার জিয়ং ও নীলাকে তারা সবকিছু বলে, কিন্তু আশেপাশে সবাই বলে যে আজকালের বাচ্চারা একটু বকা খেলেই পুলিশের কাছে দৌড়ায়। নিয়ম অনুযায়ী তারা ডাবিকে নিয়ে বাড়িতে যায়। জিসুক দরজা খুলে আর অভিনয় এমন করে যেন সে কত মায়াবী। ডাবিনের এই সৎ মা খুবই চতুর, পাকা অভিনেত্রী। আসলে জিসুক নিজেও পেশায় একজন আইনজীবী, তাই সে ভালো করেই জানে কিভাবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে হয়। প্রথমে সে ডাবিকে জড়িয়ে ধরে, সে যেন কত চিন্তিত। তাদের চা নাস্তা দেয়, হাসি মুখে কথা বলে। পুলিশ বলে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি গত রাতে ডাবির গলা চেপে ধরেছিলেন। জিসুক সঙ্গে সঙ্গে বলে যে আজকালের বাচ্চারা জানি কোথায় থেকে মিথ্যে কথা শিখেছে, তবে অভিযোগ যেহেতু নথিভুক্ত হয়েছে তাই তাকে কাউন্সেলিং এ আসতেই হবে। জিয়ং চলে যাওয়ার পর জিসুক ডাবিনকে শাস্তি দেয় এবং তার হাত উপরে রাখতে বলে, কিন্তু এতে মায়ের রাগ কমে না। সে ডাবিনকে অন্য ঘরে নিয়ে যায় এবং সেখানে শুরু করে মারধর। ডাবিনের ছোট ভাই জুনু পাশের ঘরে কানে হাত দিয়ে বসে থাকে, কারণ সে তার বড় বোনের কান্নার শব্দ আর সহ্য করতে পারতেছে না। জুনু চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করে যে কখন তার বোনের কান্না থামবে। রাতে যখন তাদের বাবা বাড়ি ফিরে তখন তার স্ত্রী অর্থাৎ জিসুক তাকে বলে যে আপনি কেন এই দুইটি বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেন না। তখন তার বাবা বলে যে তুমি তো ভুলে গেছো এই দুই বাচ্চার কারণেই সরকার আমাদেরকে অনেক ক্ষতিপূরণ দেয় আর আমি ওদের বের করতে পারবো না। পরের দিন ডাবিন সেই এনজিও মহিলার কাছে আবার যায়। মহিলা ডাবিনকে কিছু বলতে চায়, কিন্তু তখন সে ডাবিনের গলায় মারধরের দাগ দেখতে পায়। তো অবশ্যই দাগ দেখে অপেক্ষা করে এবং ডাবিনের কাছ থেকে চলে যায়। ডাবিন খুবই কষ্ট পেয়ে বেরিয়ে আসে। বাইরে তার ছোট ভাই জুনু তার জন্য অপেক্ষা করে। তখন জুনু তার বোনকে
বলে আমরা ওই আঙ্কেলের কাছে কেন যাই না, উনি আমাদেরকে সাহায্য করতে পারবেন। এদিকে জিয়ং তার অফিসে বসে গেম খেলছিল। কিছুক্ষণ পর দুই ভাই বোন তার অফিসে চলে আসে। তো জিয়ং তাদের নিয়ে অফিস থেকে বের হয়, একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তাদের জন্য বার্গার অর্ডার করে, কিন্তু জুনু কখনোই বার্গার খায়নি, সে আজই প্রথমবার বার্গার খাবে। তখন ডাবিন তার ভাইকে শেখায় যে কিভাবে বার্গার খেতে হয়। এরপর ডাবিন জিয়ংকে জিজ্ঞেস করে যে আঙ্কেল আপনি কি কাজ করেন আর আপনি আমাদের সাহায্য করছেন না কেন? ডাবিনের মুখের কথা শুনে জিয়ং চিন্তায় পড়ে যায় এবং বলে যে আমি তো শুধু একজন সাধারণ মানুষ। এরপর দেখা যায় যে পরদিন থেকে ডাবিন ও জুনু প্রতিদিনই জিয়ং এর অফিসে যেতে থাকে এবং বিভিন্নভাবে তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। এরপর জিয়ং তাদের নিয়ে বাইরে ঘুরতে যায়। একদিন জুনু বলে যে চিড়িয়াখানায় যেতে চায়। প্রথমে জিয়ং যেতে চায় না, কিন্তু জুনু তো অনেক ছোট বাচ্চা, তাই তার মুখের দিকে তাকিয়ে শেষমেশ সে রাজি হয়ে যায়। এদিকে জিয়ং তার কাজ নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়ছিল, সে এই চাকরি ছেড়ে দিতে চায়। প্রতিদিনের মতো সে ডাবিন এবং জুনুকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। তখনই জিয়ং এর কাছে একটা ফোন আসে, সিওল শহর থেকে তার চাকরির অফার এসেছে। এ কারণে সে তাড়াতাড়ি দুই ভাই বোনকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। তখন জুনু তাকে বলে যে আঙ্কেল আপনি সিওল চলে যাবেন না, কাল আমাদের বার্গার ডে, আমি আপনার সাথেই বার্গার খেতে চাই। এই কথা শুনে জিয়ং তার পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলে তোমরা এই টাকা দিয়ে বার্গার খেয়ে নিও, আমাকে এখনই যেতে হবে। কিন্তু জুনু চুপ করে থাকে না, সে বারবার অনুরোধ করে জিয়ংকে থেকে যাওয়ার জন্য। জুনুকে শান্ত করতে জিয়ং তার গাড়ি থেকে একটা সফট টয় বের করে এনে জুনুকে উপহার হিসেবে দেয়। তো জুনু উপহার পেয়ে খুবই খুশি হয়। জিয়ং যাওয়ার আগে ডাবিনকে তার ফোন নাম্বার চায়, তখন জিয়ং তার ভিজিটিং কার্ড বের করে ডাবিনকে দিয়ে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় যে জিয়ং সিওলে গিয়ে ইন্টারভিউ দেয় এবং সে চাকরিটাও পেয়ে যায়। তো চাকরি পেয়ে জিয়ং খুবই খুশি। এদিকে দুই ভাই বোন বার্গারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, টাকাও আছে, কিন্তু তবু ওরা বার্গার খায় না, কারণ ওরা চায় জিয়ং এর সাথেই বার্গার খেতে। অন্যদিকে জিয়ং তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন দূর থেকে ডাবিন আর জুনুকে দেখে, কিন্তু সে দেখেও অপেক্ষা করে চলে যায়, কারণ তার মনে হয় এখন আর এই দুই বাচ্চার জন্য তার কোনো দায়িত্বই নেই। এটা দেখে দুই ভাই বোন মন খারাপ করে বার্গার না খেয়েই তারা বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়িতে তাদের সেই ডাইনি সৎমা অপেক্ষা করছিল। বাড়িতে ঢুকতেই মা ডাবিনকে জিয়ং এর ভিজিটিং কার্ড দেখিয়ে বলে তুমি বারবার আমার বিরুদ্ধে অভিযোগ করছো। এই কথা শুনে ডাবিন খুবই ভয় পেয়ে যায়, তার চোখের পলক পড়ে না, কারণ সে জানে না এবার তার সাথে কি হবে। জিসুক অর্থাৎ তার সৎমা ডাবিনকে মারতে শুরু করে। এইবার সে এত বেশি মারে যে ডাবিনের অতি চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। এই সিনেমায় ডাবিনের কান্না এবং চিৎকার সত্যি আপনার মনকে কাঁদিয়ে দিবে। তো ভাবুন, এই সিনেমা যদি সত্যি ঘটনার উপর নির্মিত হয়ে থাকে তাহলে সেই শিশু দুটির অবস্থা কেমন হয়েছিল। মারধর করার পর মা ডাবিনকে বাথরুমে আটকিয়ে রাখে। পরের দিন ডাবিন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সে এতটাই দুর্বল আর অসুস্থ যে ক্লাসে গিয়ে চেয়ার থেকে পড়ে যায় এবং সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে জিয়ং ও সিওলে চলে গেছে, সেখানে সে তার নতুন বাড়িতে উঠেছে। জিয়ং তার নতুন বাড়িতে থাকার সময় একটি ফোন কল পায়। ওই কল আসে ডাবিনের স্কুলের এক শিক্ষকের কাছ থেকে। শিক্ষক জানায় যে ডাবিন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, সে বারবার শুধু জিয়ং এর নাম বলছে এবং তাকে ফোন করতে বলছে। আপনি কি এখানে আসতে পারবেন? তখন জিয়ং বলে যে আমি সিওল শহরে কাজ করতে এসেছি, এখন খুবই ব্যস্ত আছি, তাই যেতে পারছি না। পরের দৃশ্যে দেখা যায় যে জিয়ং হঠাৎ করেই সেখানে চলে আসছে। আমরা জানি যে সে খুবই ভালো মানুষ। জিয়ং ডাবিনের কাছে হাসপাতালে পৌঁছেছে, তখন ডাবিন ঘুমিয়ে থাকে। হঠাৎ করে ডাবিনের চোখ খুলে এবং সে জিয়ংকে দেখে খুবই খুশি হয়। ডাবিন বলে জিয়ং আঙ্কেল আপনি কি সত্যি এসেছেন? আমি খুবই খুশি হয়েছে আপনাকে দেখে, আপনি অনেক ভালো মানুষ। এরপর জিয়ং ডাবিনকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে আমি ভালো মানুষ? ডাবিন বলে যে যখন কেউ আমার কথা বিশ্বাস করতো না তখন আপনি একমাত্র মানুষ ছিলেন যে আমাদের কথা বিশ্বাস করেছিলেন এবং আমাদের বেদনা বুঝেছিলেন। আমি জানি আমি এবং আমার ছোট ভাই জুনো আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আপনি কখনোই আমাদের উপর রাগ করে যাননি। যদি আমাদের মতো ভুল করে কেউ পৃথিবীতে জন্মায় তাহলে কি সেটা আমাদের ভুল? বাবা সবসময়ই বলে আমি ভুল করে এই পৃথিবীতে জন্মেছি, ওদের আমার এইখানে আনার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওদের একটা ভুলের কারণে আমাকে পালন করতে হচ্ছে। ডাবিন কাঁদতে কাঁদতে জিয়ংকে অনুরোধ করে যে আঙ্কেল আমার আর আমার ছোট ভাইকে এখান থেকে অনেক দূরের কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিন। এই কথাগুলো শুনে জিয়ং তাকে বলে যে সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে ডাবিন চুপ হয়ে যায়। জিয়ং ঠিক বুঝতে পারে না তাকে কি করা উচিত। পরের দিন জিয়ং ডাবিনের সৎ মায়ের কাছে যায়, কিন্তু এবার সে
খুবই অবজ্ঞাসূচক আচরণ করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর জিয়ং ডাবিনের বাবার কাছে যায়, কিন্তু তার বাবাও খুব বেয়াদবি করে এবং বলে ওরা আমার বাচ্চা, আমি জানি বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হয়, তোমার আমাদের বাড়ির ব্যাপারে মাথা কামানোর কোনো দরকার নেই। এমন বেহাপনার পর জিয়ং তার নতুন চাকরির জন্য সিওল শহরে চলে আসে। এই সময় ডাবিন সম্পূর্ণ নীরব হয়ে গেছে এবং খুবই ভয় পাচ্ছে। সে তার বন্ধুদের ফোন দিয়ে বারবার জিয়ংকে কল করছে, কিন্তু জিয়ং তার কাজে ব্যস্ত হওয়ার কারণে ফোনের উত্তর দিতে পারে না। ডাবিন দুঃখে বাড়ি ফিরে আসে। রাতে দুই ভাই বোন তাদের ঘরে ঘুমাতে আসে। জুনু বারবার ডাবিনকে জিজ্ঞেস করে যে দিদি আঙ্কেল কখন আসবে। ডাবিন তাকে বলে যে আঙ্কেল আর কখনোই আসবে না, কিন্তু জুনু বিশ্বাস করতে চায় না। সে জিয়ং যে টাকাটা দিয়েছিল সেটা সে বের করে বলে যে আঙ্কেল এই টাকাগুলো নিয়ে আমার সঙ্গে এসে বার্গার খাবে, আঙ্কেল অবশ্যই আসবে। তখনই হঠাৎ করে তাদের সৎ মা এসে পড়ে। জুনুর হাতে টাকা দেখে সে খুবই রেগে যায় এবং বলে যে তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছো, তোমার কি সাহস। তো জুনু তাকে বলে যে এই টাকা জিয়ং আঙ্কেল আমাকে দিয়েছিল বার্গার খেতে, কিন্তু সৎ মা কথা শুনতে চায় না এবং জুনুকে মারধর শুরু করে। সে বলে যে আমি তোমাকে বার্গার খাওয়াবো আর তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করো। সে জুনুকে আরো মারধর করতে থাকে। তারপর জুনু ঘরের এক কোণে বসে কাঁদতে থাকে। এদিকে সৎ মা ডাবিনকে নিচে নামতে বলে। ডাবিন ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখ বেয়ে নিচে পানি নামে। তার সৎ মা তাকে বলে তোমার ভাই টাকা চুরি করছে, এখন কি করা উচিত। ডাবিন জবাব দেয় যে সুরকে শাস্তি দিতে হবে। এরপর তার মা বলে তাহলে তোমার ভাইকে তুমি শাস্তি দাও। ডাবিন খুবই ভয় পেয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে যে আমি কি করব। তখন তার নির্মম মা বলে যে ওই করো যা আমি তোমার সঙ্গে করব, মানে তার ছোট ভাইয়ের গালে জোরে জোরে থাপ্পড় মারতে বলে। ডাবিন চেষ্টা করে তার ছোট ভাইকে তার নির্মম মায়ের মতো থাপ্পড় মারতে, কিন্তু সে পারে না, কারণ সে তার ছোট ভাইকে খুবই ভালোবাসে এবং যত্ন করে। তাই সে শুধু হালকা ভাবে থাপ্পড় মারে। তখন মা রেগে গিয়ে বলে যে জোরে মারলে না তাহলে আমি নিজেই ওকে মারবো। এরপর দৃশ্যটি ব্ল্যাক আউট হয়ে যায় আর কেবল শুধু আওয়াজই শোনা যায়। পরের দিন সংবাদে দেখানো হয় যে একটি ছোট্ট মেয়ে তার ছোট ভাইকে মেরে ফেলেছে। সত্য ঘটনা হলো ওই রাতে ডাবিনের মা জুনুকে এতটাই মারধর করে যে তার মৃত্যু হয়েছিল। তারপর মা ডাবিনকে বোঝায় যে তোমার ভাইয়ের মৃত্যুর দোষ তোমাকেই নিতে হবে, যদি তুমি তাই করো তাহলে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না এবং আমি তোমাকে আর কষ্ট দেব না। কিন্তু ডাবিন সত্যি বলতে চাইলেও মা তাকে বলে তুমি যদি সত্যিটা বলো তাহলে তোমারও সেই পরিণত হবে যা তোমার ছোট ভাইয়ের সাথে হয়েছে। এই কথা শোনা মাত্র 10 বছর বয়সী ছোট মেয়েটি খুবই ভয় পেয়ে তার মায়ের কথা মেনে নেয়। ডাবিনকে নাবালক হেফাজতে রাখা হয়, কিন্তু ডাবিন এখন ভিতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সে জিয়ং থেকে পাওয়া যে ছোট ভাইয়ের জন্য সফট টয়টি ছিল সেটি বাহিরে ফেলে দেয়। এই খবর পৌঁছে যায় জিয়ং এর কাছ পর্যন্ত। জিয়ং সব কাজ ছেড়ে ডাবিনের কাছে চলে আসে। জুনুর মৃত্যুর খবরে জিয়ং খুবই কষ্ট পায় এবং সব জায়গায় গিয়ে অনুসন্ধান করে কিভাবে এমন হলো তা জানার চেষ্টা করে, কিন্তু সে কোনো তথ্যই পায় না। এখন তো ডাবিনও জিয়ংকে ঘৃণা করে, কারণ সে প্রতিশ্রুতি রাখতে পারেনি এবং সম্ভবত জিয়ং এর দেওয়া টাকার কারণে জুনুর মৃত্যু হয়েছে। জিয়ং সিওলে ফিরে এসে তার বসের কাছে আবেদন করে যে তারা ডাবিনের মামলা লড়ুক, কারণ জুনুর মৃত্যুর আসল দায়ী তার সৎ মা। কিন্তু বস বলে যে তুমি কি ভাবছো একটি শিশুর কথা শুনে আদালত বিশ্বাস করবে? এই মামলা জিতা অসম্ভব, তাই এটা ছেড়ে অন্য কাজে মনোযোগ দাও। এই কথা শুনে জিয়ং তার চাকরি ছেড়ে দিয়ে নিজের শহরে ফিরে আসে। ফিরে এসে সে তার বন্ধু বান্ধবের সাথে মিলে ডাবিনকে তার সৎ মায়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে এবং সে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করতে থাকে, কারণ ওই মহিলার কোনো বিশ্বাসই নেই। সে ডাবিনের সঙ্গে ঠিক তার ছোট ভাইয়ের মতোই করবে। জিয়ং তার বন্ধুদের সঙ্গে মিলে প্রমাণ একত্রিত করতে থাকে এবং তা আদালতে জমা দেয়। সেখানে ডাক্তারি রিপোর্টে দেখা যায় জুনুর শরীরে যে মারার চিহ্ন আছে তা একটি 10 বছর বয়সী মেয়ে কখনোই দিতে পারে না। অফিসাররা ডাবিনের সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার কাছে আদালতের একটি নোটিশ যায়, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং ডাবিনকে আরো মারতে থাকে। ডাবিন বলে যে আমি কিছুই করিনি। জিয়ং তার বন্ধুদের সঙ্গে কথা বলে আমাদের যে কোনো ভাবেই হোক মামলাটি জিততেই হবে। জিয়ং এর এক বন্ধু জিজ্ঞেস করে যে ডাবিন কি আদালতে সবার সামনে সত্য কথা বলতে পারবে? জিয়ং বলে যে আমার একটি পরিকল্পনা
ঘটনা আছে। তারপর জিয়াং ডাবিনের এক স্কুলের বন্ধুর সঙ্গে ফুটবল খেলে এবং তাকে একটি কাজ করতে রাজি করায়। পরবর্তীতে ডাবিনের বাড়িতে যখন তার সৎ মা বাড়িতে থাকে না, তখন তার বন্ধুটি একটি পার্সেল পাঠায়। অনেকদিন পর্যন্ত ডাবিন সেই পার্সেলের কোনো জবাব দেয় না। একদিন ডাবিন তাকে পার্সেল রেখে যেতে দেখে এবং তারপর রুমে গিয়ে সব পার্সেল খুলে দেখে সেই পার্সেলের মধ্যে একটি চিঠি ছিল যা জিয়াং ডাবিনকে লিখেছিল। লেখা ছিল যে, ডাবিন, তুমি বলেছিলে যে তুমি আমাকে বিশ্বাস করো কারণ আমি একজন ভালো মানুষ, কিন্তু সত্যি বলতে আমি ভালো মানুষ নই, কারণ আমি জুনুকে বাঁচাতে পারিনি। কিন্তু আমি চাই না যে এই ঘটনা তোমার সঙ্গেও ঘটুক। আমি চাই না তোমার ভাইয়ের খুনি মুক্ত ঘুরে বেড়াক, তাই দয়া করে আমাকে সাহায্য করো। এর মাঝে ডাবিনের মা সেখানে এসে পৌঁছায় এবং তাকে দেখে ফেলে। ডাবিনের মা তাকে আবারও মারতে শুরু করে। ডাবিং এর কান্দার আওয়াজ শুনে তার বন্ধু জিয়ংকে খবর দেয়। এটি শুনে জিয়াং দৌড়ে ডাবিনের বাড়িতে যায় এবং দরজা হাতুড়ি দিয়ে ভেঙে ভিতর ঢুকে পড়ে। তখন পর্যন্ত ডাবিন অচেতন হয়ে পড়েছিল। অচেতন অবস্থায় ডাবিং জিয়ংকে দেখে তাকে কুলে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর ডাবিনের জ্ঞান ফিরে আসে। রাতে ডাবিনের বাবা জিয়াং এর বাড়িতে এসে চিৎকার করতে থাকে, বলে যে আমার মেয়েকে ফিরিয়ে দাও, না হলে আমি তোমাকে পুলিশে দেব। জিয়াং বিনা ভয়ে তার বাবাকে বলে যে অবশ্যই ডাকো, কিন্তু তুমি তো সবই জানো, কিন্তু সবকিছু জানার পরেও তুমি কিছু করনি। এই কথা শুনে ডাবিনের বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন আদালতে ডাবিনের সৎ মা নিজেকে খুবই নির্দোষ দেখানোর চেষ্টা করে এবং বলে যে আমি আমার ছেলেকে হারিয়েছি। একজন মা হিসেবে আমি কখনোই বাচ্চাদের উপর হাত দিতে পারিনি, আমি শুধু একটু শাসন করতাম। কিন্তু ডাবিন আদালতে উপস্থিত ছিল না, তাই তাতে কিছুই প্রমাণ হয়নি। এখন জিয়ং বলে যে আমাদের যদি এই মামলা জিততে হয় তাহলে ডাবিনকে আদালতে আনতেই হবে। এই কথা ভাবতে ভাবতে জিয়ং খুবই চাপের মধ্যে থাকে। তখন তার ভাতিজা তাকে জিজ্ঞেস করে যে আঙ্কেল, আপনি কি আমার সফটওয়্যারটা দেখেছেন? এতে ক্যামেরা লাগানো ছিল, আমি কিছু রেকর্ড করতে চেয়েছিলাম। একথা শুনে জিয়ং অবাক হয়ে যায় এবং তার মার কাছে জিজ্ঞেস করে। তার মা জানায় যে সফটওয়্যারটি না চাপলে রেকর্ডিং চালু হয়ে যায়। এই কথা শুনে জিয়ং দ্রুত সেই জায়গায় যায় যেখানে আবর্জনা রিসাইক্লিং এর জন্য যায়, কারণ ডাবিন জুনের সফটওয়্যারটি সেই আবর্জনার মধ্যেই ফেলেছিল। জিয়ং সব জায়গায় খুঁজে কিন্তু কিছুই পায় না। পরের দিন আদালতে ডাবিন চলে আসে, কিছু বলতে পারে না। এই দেখে বিচারক বিরতি নেওয়ার নির্দেশ দেয়। বিরতির পরও ডাবিন কিছু বলতে পারে না, তাই তাকে আদালত থেকে যেতে বলা হয়। এরপর জিয়ং এর সেই বন্ধু আসে যিনি জিয়ংকে সাহায্য করেছিল এবং তার হাতে সফটওয়্যারটি নিয়ে আসে যা জিয়ং জুনুকে দিয়েছিল। যেহেতু ডাবিন সফটওয়্যারটি ফেলে দিয়েছিল, তার বন্ধু সেটি আবর্জনা থেকে উদ্ধার করে নিজের কাছে রেখেছিল। বিরতির পর আদালতের সেশন আবার শুরু হয়। জিয়ং বিচারকের কাছে আবেদন করে, আমি চাই সবার সামনে ডাবিনের কিছু বলার সুযোগ দেওয়া হোক। বিচারক অনুমতি দেয়। জিয়ং সফটওয়্যারটি ডাবিনকে দেয়। ডাবিন সেটা দেখে খুবই খুশি হয় এবং সেটি আঁকড়ে ধরে কাঁদতে শুরু করে। জিয়ং তার সাথে কথা বলার চেষ্টা করে। ডাবিন বলে যে আপনারা বড়রা খুবই খারাপ মানুষ, আমি কতবার সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমার কথা শুনেনি। আর আমার সৎ মা আমাকে বলেছিল ওকে থাপ্পড় মারতে, আমি সেই দিন আমার প্রিয় ভাইকে থাপ্পড় মেরেছিলাম। আমি আমার চোখের সামনে ভাইকে হত্যাকাণ্ড দেখেছি। এরপর জিয়ং দাঁড়িয়ে যায়। আমাদের দেশের আইন এই ছোট মেয়েটিকে তার ভাইয়ের খুনির সঙ্গে থাকতে বাধ্য করেছে বলে। ডাবিনকে তার জীবন বাঁচানোর জন্য তার ভাইয়ের হত্যার দায় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বিচারক সরাসরি ডাবিনকে জিজ্ঞেস করে, তুমি নিজে বলো তোমার ভাইকে কে মেরেছে? কিন্তু ডাবিন আবার চুপ হয়ে যায়। তখন জিয়ং ডাবিনের কাঁধে হাত রেখে বলে, যদি তুমি ভয় পেয়ে থাকো তাহলে তোমার কিছু বলার দরকার নেই। ধীরে ধীরে ডাবিন বলে যে আমার মা আমার ভাইকে মেরেছে, এই নারী আমার ভাইকে হত্যা করেছে। এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এরপর বিপক্ষের আইনজীবী বলে যে ডাবিনের কথা গ্রহণযোগ্য নয়, এর কোনো প্রমাণ নেই। এরপর জিয়ং এর বন্ধু একটি প্রমাণের টুকরা নিয়ে আসে। সে বিচারকের কাছে সফটওয়্যার ভিতরে লুকানো ক্যামেরা থেকে রেকর্ড করা ভিডিও দেখানোর অনুমতি চায়। ভিডিওতে দেখানো হয় যে জুনুর মৃত্যুর দিন সেই মহিলা দুটো শিশুর উপর যেসব অত্যাচার করেছিল সবই ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটিতে ওই মহিলার নির্মমতা দেখে আদালতের সবাই বিস্মিত হয়ে যায়। যেভাবে সেই সৎমা ছোট্ট শিশুটিকে মারধর করে হত্যা করেছিল তা দেখে সবারই চোখে জল এসে পড়ে। কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। আদালতে থাকা কেউই বিশ্বাস করতেই পারছিল না। বাচ্চার মৃত্যুর আগে সে তার বোনকে বলেছিল, আমার খুব খারাপ লাগছে, আমি মনে করি আমি মায়ের ছবি দেখতে পারবো না, আমি হয়তো কখনোই জানতে পারবো না যে আমার মা দেখতে কেমন ছিল। এই ছিল জুনুর বোনকে বলার শেষ কথা। আদালতে থাকা সবাই কাঁদতে শুরু করে। আদালত সেই নির্মম মহিলাকে 20 বছরের জেল দেয় এবং তার স্বামীকে 5 বছরের জেল দেয়। ডাবিনের বাবাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ওই মহিলা এখনো কারাগারে আছে। ডাবিন এখন
19 বছর বয়সী, সে এখনো ছোট ভাইয়ের নির্মম স্মৃতির সঙ্গে এই দুনিয়াতেই বাঁচতেছে। আমি এই সিনেমা সম্পর্কে আর কিছুই বলবো না, শুধু এতটুকুই বলতে চাই যে নিজেদের বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা দিন, তাদের সব কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের জন্য সময় দিন, তখন সব কিছু ঠিকঠাক থাকবে। আমি আশা করি আজকের এই এক্সপ্লেনটি অবশ্যই আপনার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটু কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।